নমস্কার, আপনাদের সকলকে স্বাগত হাই নিউজ নেটওয়ার্কের হাই টক অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছে আমি শান্তম চক্রবর্তী। হাই টক অনুষ্ঠানে আজকে বিষয় নির্বাচন করাটা একটু কঠিন হয়ে গিয়েছে। তার কারণ হচ্ছে সারা দিন ধরে শুধুমাত্র যে রাজ্য রাজনীতির তে নানান রকম উত্থান পতন তেমনটাই নয়, সেই সঙ্গে সঙ্গে জাতীয় রাজনীতিতেও। আর অন্যদিকে শাহরুখ খানের পুত্র আরিয়ান খানের 25 দিন পর তার জামিন মঞ্জুর করল বম্বে হাইকোর্ট। তবে আজকে অবশ্য তাকে জেলেই থাকতে হচ্ছে, আগামীকাল হয়তো রিলিজ পেতে পারেন শাহরুখ পুত্র। সুতরাং শাহরুখ খানের এটা একটা জীবনের সবচাইতে বড় রিলিজ বলা যেতেই পারে। কিন্তু সেদিকে আমাদের তেমনভাবে নজর না রাখলেও চলবে এই মুহূর্তে, কারণ আইনের পথেই চলবে। তবে রাজ্য রাজনীতিতে এবং দেশের রাজনীতিতে নানান রকম উত্থান পতন, একটু আগেই যে কথা বললাম। একদিকে যেমন গোয়া সফরে মুখ্যমন্ত্রী, আজকের থেকে তার গোয়া সফর শুরু হলো। আগামী 30 তারিখ আবার রাহুল গান্ধীও যাচ্ছেন গোয়াতে। সুতরাং সেই জায়গাতে সৈকত শহরে কীরকমভাবে রাজনৈতিক পারদটা চড়ে সেদিকে আমাদের নজর যেমন থাকবে, সেই সঙ্গে সঙ্গে গোয়ার দিকে যদি এখন এই মুহূর্তে নজর নাও রাখি, তাহলেও আজকে সকালে তৃণমূল কংগ্রেসের যে মুখপত্র, সেই মুখপত্র জাগো বাংলা, সেখানে সম্পাদকীয়তে যে লেখাটি বেরোলো, সেই লেখাটিতে স্পষ্টতই কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ শানানো হলো তৃণমূল কংগ্রেসের তরফে। আরও একবার জোটের প্রশ্নে, আরও একবার বিজেপি বিরোধী জোটের প্রশ্নে বেশ খানিকটা ধাক্কা, এরকমটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। অন্যদিকে ত্রিপুরাতে, সেখানে আগরতলার পৌর নির্বাচন রয়েছে সামনেই, আর সেই পৌর নির্বাচনে 51 জনের প্রার্থী তালিকা, 51টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করল বামেরা, যেখানে 16টি আসনে প্রার্থীদের নাম বলা নেই যদিও, তবুও বলা হয়েছে বামফ্রন্টের তরফ থেকে, বামেদের তরফ থেকে, যে ওই 16টি আসনেও বামেরাই প্রার্থী দেবেন, অর্থাৎ বাম শরিকদের অন্য দলগুলি বা সিপিআইএম তারাই প্রার্থী দেবেন। জোটের কোনো প্রশ্ন সেখানে নেই। আমরা জানি যে নরম নয়, বেশ খানিকটা হার্ড লাইনার ত্রিপুরার বাম। সুতরাং সেই জায়গাতেও কিন্তু কংগ্রেসের কোনো জায়গা নেই। অতএব ভোট ভাগ হওয়ার প্রশ্ন কিন্তু এক্ষেত্রেও থেকেই গেল। তাহলে কি এই ভোট ভাগ হওয়ার প্রশ্নে অ্যাডভান্টেজ পাবেন ভারতীয় জনতা পার্টি, অর্থাৎ ইনকামবেন্ট পার্টি? সেদিকে আমাদের নজর থাকবে। আর এই নিয়ে আজকে আমরা কথা বলবো জোটের আমি, জোটের তুমি। এদিকে আরও একটা ঘটনা ঘটে গিয়েছে। আজকে প্রশান্ত কিশোর একটি সাক্ষাৎকারে জানিয়েছেন যে আগামী কয়েক দশক বিজেপি থাকবে। যারা 30% বেশি ভোট নিয়ে ক্ষমতা দখল করেছে দেশের, তারা এত তাড়াতাড়ি বিদায় নেবে, এরকমটা প্রশান্ত কিশোর অর্থাৎ ভোট কুশলী পিকে তিনি মনে করছেন না। সুতরাং তাহলে প্রশ্নটা ঠিক কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে? জোটের শক্তি বা ঠিক কীরকমভাবে জোট বলিয়ান হবে কিংবা জোট ক্ষয়িষ্ণু হবে, সেদিকে আমরা একটুখানি নজর রাখবো। আজকের আলোচনায় আমাদের সঙ্গে যারা যোগ দিচ্ছেন প্যানেলিস্ট হিসেবে, আমাদের সেই অতিথিদের সঙ্গে আপনাদের পরিচয় করে দেবো। আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়, স্বাগত জানাই আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূলপন্থী অধ্যাপক নেতা দীপেন বিশ্বাস, স্বাগত জানাই আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন ভারতীয় জনতা পার্টির পক্ষে ভারতীয় জনতা পার্টির রাজ্য কমিটির সদস্য স্বপন পাল, স্বাগত জানাই আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন জাতীয় কংগ্রেস প্রতিনিধি সুস্মিতা বিশ্বাস, স্বাগত জানাই আপনাকে। এবং আমাদের সঙ্গে রয়েছেন সাংবাদিক চন্দ্রশেখর ভট্টাচার্য, স্বাগত জানাই আপনাকে। আমি একদম শুরুটা একটুখানি করতে চাইছি চন্দ্রশেখর ভট্টাচার্যকে দিয়ে। চন্দ্রশেখর দার কাছেই প্রাথমিকভাবে যাব, সেটা হচ্ছে আমাদের প্রাথমিক 2 মিনিটের আনইন্টারাপ্টেড পর্ব। সেই পর্বে আমি একটুখানি জানতে চাইব যে জোটের রাজনীতি ভারতবর্ষে নতুন নয়, বহুবারই সেই জোটের রাজনীতি আমরা দেখেছি এবং সেই জোট ক্ষমতা দখল করেছে, সরকার চালিয়েছে, তেমনটাও দেখেছি। কিন্তু এক্ষেত্রে এই জোটটা বেশ খানিকটা একটা জটিল পরিস্থিতি নিচ্ছে, বিজেপি বিরোধী জোট গোটা দেশের নিরিখে। আমি যদি শুরুতেই সেই দিকেই নজর রাখি, চন্দ্রশেখর ভট্টাচার্য, আনইন্টারাপ্টেড 2 মিনিট। আমি একটু আনমিউট করতে বলবো চন্দ্রশেখর দা, আপনাকে আনমিউট করতে বলবো, আনমিউট করে আপনার বক্তব্য শুনবো। 2 মিনিটের আনইন্টারাপ্টেড পর্ব, তারপর আমরা ক্রস ডিসকাশনে যাব। তবে তার আগে আমরা এই 2 মিনিটের আনইন্টারাপ্টেড পর্বে একটুখানি বোঝবার চেষ্টা করবো যে জোটের রাজনীতি কোন পথে। হ্যাঁ
চন্দ্রশেখর দা। ভারতবর্ষের রাজনীতির প্রেক্ষিতে জোটের পরিস্থিতি তৈরি করার মতো সময় এখনো আসেনি, কারণ নির্বাচনটা 2024। রাইট। খুব বেশি হলে আগামী বছরের মাঝামাঝি একটা জায়গায় দাঁড়াতে পারে, কারণ আগামী বছরের মাঝামাঝি বা পরের দিকে রাষ্ট্রপতি নির্বাচন আসতে পারে, তখন একটা এমব্রায়োটা তখন একটা শেপ নিতে পারে বলে আমার ধারণা, রাজনৈতিক জায়গা থেকে দাঁড়িয়ে আমার ধারণা। কিন্তু এই মুহূর্তে যে জায়গাগুলো দাঁড়িয়ে হচ্ছে, যে 5টা রাজ্যে নির্বাচন আসন্ন, সে জায়গাগুলি মূলত আলোচ্য বিষয় হওয়ার বা হতে পারে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব ইত্যাদিগুলো। কিন্তু এই মুহূর্তে পশ্চিমবাংলার সংবাদপত্রগুলো দেখলে মনে হয় যে বোধহয় এই মুহূর্তে ভারতবর্ষের গতি নির্ধারণ করে দেবে গোয়া এবং ত্রিপুরা। এবং এটা ভারতবর্ষের রাজনীতির প্রেক্ষিত থেকে আলোচনা ঠিক দাঁড়ায় না, কারণ ত্রিপুরাতে পার্লামেন্ট সিট মাত্র 2টো এবং গোয়ায় 1টা। এদিকে ভারতবর্ষের যে পার্লামেন্টারি পলিটিক্সের জায়গাটা নির্ধারিত হয় না। হ্যাঁ, যেটা হতে পারে যে যারা ওখানে কন্টেস্টেন্ট পার্টি, তাদের ইন্টারেস্ট নিয়েই তারা লড়বে স্বাভাবিকভাবেই, এবং সেই ইন্টারেস্টটা কতটা জাতীয় রাজনীতির স্বার্থে আর কতটা জাতীয় রাজনীতির পরিপন্থী, এই বিষয়টা আলোচিত হতে পারে। গোয়াতে আমরা দেখেছি যে এর আগেও গোয়াতে তৃণমূল কংগ্রেস নির্বাচন লড়েনি এমন নয়, বা তৃণমূল কংগ্রেস ওখানে সংগঠন তৈরির চেষ্টা করেনি এটাও নয়, সংগঠন তৈরির চেষ্টা করেছে। এডুয়ার্ডো ফালেরিও কংগ্রেসের নেতা ছিলেন, মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি জয়েন করেছিলেন তৃণমূলে, আলটিমেটলি কোনো লাভ হয়। এখনো গোয়া তৃণমূল তৈরি করতে গিয়ে কংগ্রেসের অনেক বড় বড় নেতাকে এবং লুইজারো ফালেরিওকেও এনেছে দলে। কিন্তু কিছু নেতা আসলে যদি নির্বাচন জয়ী হয়ে যেত, কিছু এমএলএ এমপি যোগ দিলে যদি নির্বাচন জয় করা যেত, তাহলে পশ্চিমবাংলায় বিজেপি ক্ষমতায় থাকার কথা হয়নি। কাজে নির্বাচনের অনেকগুলো বিষয় থাকে, সে জায়গা থেকে ভাবা দরকার আছে। এবং এই যে দ্বিমেরু রাজনীতির একটা ভাবনা মাঝে মাঝে চালিয়ে দেওয়া হয় যে বিজেপি অথবা তৃণমূল, কংগ্রেস অথবা বিজেপি, এই ব্যাপারটা বোধহয় আরো অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। এবং দ্বিমেরু পৃথিবী হতে পারে, কিন্তু সেটা তখন একই দিকে একই গতিতে ঘুরতে থাকে, তার গতি বদলালে কিন্তু ছিটকে চলে গিয়ে পৃথিবীটাই শেষ হতো। বরং দ্বিমেরুর জায়গায় অনেকগুলো রাজনৈতিক প্রেক্ষিত চলে আসে। যেমন এই মুহূর্তে ভারতবর্ষের রাজনীতিতে কৃষক বিদ্রোহ বা কৃষকদের বিক্ষোভের যে অভিঘাত, সেটা উত্তর ভারতে দাঁড়িয়ে কখনো অস্বীকার করা যাবে না। তেমনি ত্রিপুরাতে বিজেপির অপদার্থতার রাজনীতি বা গত 5 বছরের অপদার্থতার রাজনীতির ফল বিজেপি ভুগবে, তার লাভকে তুলবে, সেটার লড়াইতে এখন তৃণমূল ওখানে গিয়ে খানিকটা জমি পাওয়ার চেষ্টা করবে। আমি জানি না ত্রিপুরার রাজনৈতিক ইতিহাস যদি দেখা যায়, তাহলে সেখানে তৃণমূল কিন্তু 2012 থেকেই লড়ার চেষ্টা করেছে। 2019-এ লোকসভাতেও তারা দাঁড়িয়ে লড়ার চেষ্টা করেছে। আগে 7 জন বিধায়কও জিতেছিল, কিন্তু দেখা গিয়েছিল মুকুল রায় পশ্চিমবাংলায় বিজেপিতে জয়েন করার পর গোটা তৃণমূল দলটাই বিজেপি হয়ে গিয়েছে সুদীপ রায় বর্মনের নেতৃত্বে। সুদীপ রায় বর্মন এখনো বিজেপিতেই আছেন, ভেঙে কংগ্রেসে আসেননি, আসবেন কিনা জানি না আগামী দিনে। কিন্তু যা দাঁড়াবে সেটা হচ্ছে যে আজকে যদি বিজেপির অনেকগুলো মানুষ আবার এসে তৃণমূলে জয়েন করে, তাহলে বিজেপির ভোট খানিকটা কমতে পারে। বামপন্থী ভোট ত্রিপুরাতে কিন্তু কমবার জায়গায় এখনো পর্যন্ত তৃণমূল তেমন দাঁত কাটাতে পারেনি, দাঁত বসাতে পারেনি। বরং বামেদের বিরুদ্ধে সম্প্রতি পরপর 3 দিন ধরে যে হামলা বিজেপি এবং সরকার মিলে চালিয়েছিল, তার কিন্তু ফল তৃণমূল ভোগ করবে না। তার লাভ যদি কিন্তু পেয়ে থাকে, সেই লাভটা কিন্তু বামপন্থীরাই পাবে। গত কয়েকদিন যাবত ওখানে যেভাবে মসজিদ ভাঙা ইত্যাদি দিয়ে একটা হিন্দুত্ববাদকে আবার তোলার চেষ্টা হচ্ছে, তার সুফল, তার অভিঘাত কোন দিকে যাবে জানা নেই। কিন্তু এমন হতেও পারে সেটা বিজেপির বিরুদ্ধেই চলে যেতে পারে। বরং প্রদ্যোৎ রায় বর্মনের নেতৃত্বে যে মুভমেন্টটা চলছে, আদিবাসীদেরকে তিপ্রা মথার যে মুভমেন্টটা চলছে, সেই মুভমেন্টটা যেদিকে যাবে তারা খানিকটা লাভবান হবে যদি তারা তৃণমূলের দিকে যায়। এবং ইতিমধ্যে তার একটা চেষ্টাও আমরা দেখেছি, তাতে তৃণমূল বড়জোর 10-12টা বড়জোর সিট পেতে পারে। কিন্তু সেই সিট পাওয়ার ফলে বিজেপি ক্ষমতায় চলে আসবে কিনা, এটাও একটা ভাবনার বিষয় আছে।
যাই হোক, এটা আমি একটা প্রস্তাবনা হিসেবে বললাম, Right, বাকিটা right, আলোচনা right. হোক। অবশ্যই আলোচনায় উঠে আসবে। আমি যাব আনইন্টারাপ্টেড পর্বে সুস্মিতা বিশ্বাসের কাছে। সত্যি সত্যি একটা প্রশ্ন বারবার উঠে আসছে যে বিভিন্ন ক্ষেত্রে, এ রাজ্যের ক্ষেত্রে কিংবা ভিন রাজ্যের ক্ষেত্রেও কিংবা সর্বভারতীয় ক্ষেত্রে বন্ধু হারাচ্ছে কংগ্রেস। মানে শান্তনদা, কি সুন্দর আপনার সাংবাদিকরা একটা মানে ট্যাগ লাইন তৈরি করে দেন, বন্ধু হারাচ্ছে কংগ্রেস, কংগ্রেস পিছনে পড়ে যাচ্ছে, মানে এইরকম একটা যে ট্যাগ লাইন, ভালো, মানুষকে চমকপ্রদ কিছু দিতে হবে, ঠিক আছে, কিন্তু জিজ্ঞাসা বিষয়টা চিহ্ন একটা হচ্ছে থাকে পেছনে, যাই হোক। না, হ্যাঁ, বলুন। এইবার বিষয়টা হচ্ছে দেখুন, যে আমি প্রথমে আপনাকে দুটো জায়গা ক্লিয়ার করি। একটা জায়গা হচ্ছে আপনি যেটা বললেন ত্রিপুরার কথা, ত্রিপুরায় কংগ্রেসের সাথে সিপিএম এর কিন্তু জোট কোনোদিনও হয়নি, এবং কোনো ক্ষেত্রে কিন্তু আমরা সিপিএম এবং কংগ্রেসকে ত্রিপুরায় জোটবদ্ধভাবে লড়াই করতে দেখিনি। 2 নম্বর, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তাহলে জোটটা কোনো সময়ের জন্য ছিল না, তাহলে নতুন করে সেখানে কংগ্রেসের সাথে সিপিএম এর জোটের কোনো প্রশ্ন সেখানে আসছে না। ত্রিপুরার কথা গেল। সেকেন্ড প্রশ্ন হচ্ছে আপনার যে আজকে সেকেন্ড মানে আপনার সাবজেক্টটা হচ্ছে যে আজকে তৃণমূলের মুখপত্রে দেওয়া হয়েছে যে আজকে কংগ্রেসের সাথে তারা, কংগ্রেসের আশায় তারা বসে থাকবে না। বিষয়টা হচ্ছে এটা, কংগ্রেসের আশায় তারা বসে থাকবে না, কংগ্রেস মনে করলে তাদের জন্য দুয়ার খোলা আছে, কিন্তু কংগ্রেসের আশায় তারা বসে থাকবে মানে এইটা হচ্ছে মানে বোঝাতে চাইছে যে তৃণমূলের প্রাসঙ্গিকতাই সবচেয়ে বেশি। তার মুখপাত্র সেটা তার দলের মুখপাত্র সেটা বলবেই জাগো বাংলা, তার দলের কথা। বিষয়টা হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা যখন এখানে রয়েছেন, আমি তাদেরকেই সামনে রেখে একটা কথা বলতে চাই। বিষয়টা হচ্ছে দেখুন, কংগ্রেসের রাজনৈতিক প্রাসঙ্গিকতা সর্বভারতীয় ক্ষেত্রে সকলের জানা। বিরোধী হিসাবে একটা জিনিস কিন্তু খুব স্পষ্ট হয়ে গেল আজকে, বিশেষ করে আজকের দিনটা খুব ভাইটাল একটা দিন, যে তথ্যটা আমরা বারে বারে এই বীজমূল তথ্যটা আমরা দিয়েছিলাম যে বিজেপি এবং তৃণমূলের একটা খুব সুন্দর আতাত রয়েছে, এবং আপনি খুব ভাবলে দেখুন সমস্ত যেই স্টেটে এরা যাচ্ছে, এরা কিন্তু কংগ্রেসের লোককে ভাঙাচ্ছে এবং কংগ্রেসের ভোটটাকে ভাগ করছে। তার মানে কি, এই যে 19টা দল মিলে যে বিরোধী জোট তৈরি করার যে একটা জায়গা এসছিল, সেই জায়গায় কিন্তু অলরেডি তৃণমূল কংগ্রেস জল ঢেলে দিয়েছে। আপনি একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাবেন, সিবিআই এবং ইডি যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠালো, ঠিক তার পর মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরিয়েই কংগ্রেসকে আক্রমণ করলো। কি আক্রমণ করলো? যে কংগ্রেস যথেষ্ট নয় লড়াই করার জন্য। আমি একটা কথা আজকে জিজ্ঞাসা করতে চাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং তার ভাইপোকে, তারা যে বারে বারে বলছে কংগ্রেসের যোগ্যতা নেই, রাহুল গান্ধীর যোগ্যতা নেই লড়ার, আমি তাহলে বলতে চাই রাজস্থানে কার যোগ্যতা আমরা জিতে এসেছি, পাঞ্জাবে আমরা কার যোগ্যতায় জিতে এসেছি, আমরা ঝাড়খণ্ডে জোট করে কার যোগ্যতায় জিতে এসেছি, আমরা আমরা ইয়েতে কি বলে কি বলছি, একটু কিছু বলছেন কি? হ্যাঁ, সময় শেষ হয়েছে। সেই এক সেকেন্ড একটু আমি কি বলছি, তাহলে এই রাজ্যগুলোতে তো আমরা ঝাড়খণ্ডে আমরা জোটে জিতে এসেছি, তাহলে এইটা কার ক্ষমতায় আমরা জিতে এসেছি? তার মানে কি আমাদের ক্ষমতা নেই? তাহলে এতগুলো স্টেটে আমি জিতে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আমরা যেই জয়লাভ করেছি, সেই জয়লাভটা বড় না একটা পশ্চিমবঙ্গ স্টেটে মুখ্যমন্ত্রী তিনি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়াই করে তিনি জয়যুক্ত হচ্ছেন, তাতে সেই জায়গাটা বড়। এবার হচ্ছে আজকের পিকের বক্তব্যটা আমি কেন প্রথমে বললাম যে এটা বিশেষ তাৎপর্যপূর্ণ, আজকে পিকের বক্তব্যটা সেটাকে আরো পরিষ্কার করে বুঝিয়ে দিল। যেই পিকে আমরা বলি তিনি ব্যবসায়িক ভাবে তিনি রাজনীতির সাথে যুক্ত, যিনি কর্পোরেট একটা সংস্থা চালায় আইপ্যাক, এই আইপ্যাক কাকে চালনা করছে? তৃণমূলকে। সে বলছে আজকে 30% ভোট নিয়ে মানুষের একাধারে ম্যান্ডেট নিয়ে যেই সরকারটা এসছে সে সহজে যাবে না, হয়তো নরেন্দ্র মোদী সরে যেতে পারে, তার পরিবর্তে কেউ আসবে, কিন্তু বিজেপি যাবে না। 4 দশক ধরে কংগ্রেস যেমন আছে সেরকম বিজেপি যাবে। তার মানে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, দুটো প্যারালাল লাইন। অবশ্যই প্রশান্ত কিশোরের কথায় আসবো অবশ্যই, কিন্তু এই মুহূর্তে আমরা একটুখানি জোটের দিকে নজর দিয়েছি। তবে হ্যাঁ, প্রশান্ত কিশোর যে মানুষটির কথা বললেন সুস্মিতাদি, আমরাও বললাম শুরুতেই, সেই মানুষটির কংগ্রেসে যোগ দেওয়ার কথা ছিল, কিন্তু কেন দিলেন না সেটাও একটা বড় প্রশ্ন।
বৃহস্পতিবার অর্থাৎ আজ জাগো বাংলা সম্পাদকীয়তে যে নিবন্ধগুলি প্রকাশিত হয়েছে এবং সেখানে সরাসরি কংগ্রেসকে আক্রমণ করা হয়েছে, এই আক্রমণ কতটা নিজেদের মধ্যে বন্ধুত্ব বা সখ্য সেটার ওপর প্রভাব ফেলবে? আমি অধ্যাপক দীপেন বিশ্বাসের কাছে যাব। 2 মিনিট আনইন্টারাপ্টেড। নমস্কার, বিজয়ের প্রথম পদ দেখা হচ্ছে আমাদের সবাইকে। শুভ বিজয়ের আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। বিষয়টা হচ্ছে যে দেখুন, যে কথাটা উনি বললেন আর কি, সুস্মিতা দি, আমি সেই কথার ইতেই বলছি। বিষয়টা হচ্ছে কংগ্রেস একটা দীর্ঘদিনের রাজনৈতিক দল, প্রায় শতবর্ষ পেরিয়ে গেছে এবং এই শতবর্ষ পেরোনোর পরে পরবর্তীকালে আমাদের জাতীয় আন্দোলনের বা জাতীয়তাবাদের ক্ষেত্রে কংগ্রেসের একটা ভূমিকা ছিল। কিন্তু আজকে আমরা বর্তমানে যেটা দেখতে পাচ্ছি, মানে কংগ্রেসের দুটো যে বিষয়, একটা হচ্ছে পলিসি এবং একটা হচ্ছে স্ট্র্যাটেজি, একটা হচ্ছে নীতি এবং একটা হচ্ছে কৌশল। এই দুটোর সাথে কোনো রকম কোনো মানে কোঅপারেশন নেই, কোনো রকম মিল নেই। অর্থাৎ দুটো যেন আবছা আবছা চলছে। অর্থাৎ কংগ্রেসের হাইকমান্ড যেটা বলছে, সেই হাইকমান্ডের যে সমস্ত কথাবার্তা, সেই কথাবার্তার সাথে কিন্তু বাস্তবের কাজের কোনো মিল পাওয়া যাচ্ছে না। আজকে যার জন্য বিভিন্ন রাজ্যের যে সমস্ত রাজনৈতিক নেতৃত্ব আছে কংগ্রেসের, তাদের সাথে হাইকমান্ডের সাথে কিন্তু বিরোধ বাড়ছে এবং তাদের মধ্যে একটা বিক্ষোভ দানা বেঁধেছে। এটা আপনারা জানেন যে এটা উত্তরাখণ্ডে হয়েছে, তারপরে আপনার পাঞ্জাবে তো হয়েছেই। পাঞ্জাবে রাহুল গান্ধীর সাথে অমরজিৎ দেখা করেছে, আবার সিধুও দেখা করেছে। সুতরাং কে কার আস্থাভাজন হচ্ছে সেটা কিন্তু আমরা জানতে পারছি না। সেরকমভাবে আপনারা জানেন যে উত্তরাখণ্ডে হচ্ছে বা আপনার মুখ্যমন্ত্রীর যে রোটেশনাল যে পদ্ধতি, সেই রোটেশনাল পদ্ধতিতে ওদের মধ্যে একটা বিক্ষোভ তৈরি হয়েছে। সুতরাং আমরা যেটা দেখতে পাচ্ছি যে কংগ্রেসের যে মানে নীতি এবং কংগ্রেসের যে কৌশল, এই দুটোর মধ্যে ফারাক রয়ে গেছে। তো যার জন্য কিন্তু কংগ্রেসের বিভিন্ন রাজ্যের যে সমস্ত নেতৃত্ব রয়েছেন যারা, তাদের সাথে কিন্তু কোনো রকম মানে কি বলবো, তাদের মধ্যে কোনো মতবিরোধ দেখা যায় এবং যার জন্য কিন্তু আজকে কংগ্রেসের যে মিস ম্যানেজমেন্ট, কংগ্রেসের যে হাল রয়েছে, মানে বর্তমানে যে কংগ্রেসের হাল, সেই নেতৃত্ব কিন্তু একটা অভাব রয়েছে। এবং এই পরিপ্রেক্ষিতে আমাদের তৃণমূল কংগ্রেস কিন্তু কোনো সময় বলেনি যে কংগ্রেসকে না নিয়ে আমরা জোট করব এবং আমরা বিজেপির সাথে লড়বো, কোনো সময়ের জন্য কিন্তু বলেনি। এমনকি নেতৃত্ব দেবো সেটাও কিন্তু পরিষ্কার করে এখনো পর্যন্ত আমাদের নেত্রী বলেনি। সুতরাং কংগ্রেস আজকে আমাদের বিভিন্ন রাজ্যের সঙ্গে, যদি আমাদের রাজ্যের কথাও ধরি, আমাদের অধীর চৌধুরী বাবু কিন্তু মাঝে মধ্যেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছে, সেটা কিন্তু হাইকমান্ডের নেতৃত্বে হচ্ছে। আর পাশাপাশি আবার দেখা যাচ্ছে সোনিয়া গান্ধীর সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাকি চা চক্র হচ্ছে এবং সেখানে নাকি বিজেপি বিরোধী কথা বলা হচ্ছে। তাহলে কোনটা ঠিক? তাহলে কি বিজেপির আগে কংগ্রেসের নীতিটা কি হচ্ছে? কংগ্রেসের নীতি এবং কংগ্রেসের কৌশল, এই দুটো কিন্তু সম্পূর্ণ একটা ডিফারেন্স রয়েছে, একটা ফারাক রয়েছে এবং এটা কিন্তু ধরাছোঁয়ার বাইরে রয়েছে, মানে আবছা আবছা রয়েছে, পরিষ্কার হচ্ছে না। সেই কারণে বলছি যে কংগ্রেস এই জন্যই, কংগ্রেসের প্রতি কংগ্রেসের জনভিত্তি ছিল, কংগ্রেসের যে জনভিত্তি ছিল সেই জনভিত্তি কিন্তু আস্তে আস্তে হারিয়ে গেছে এবং তারা কোনো আন্দোলন বা মানে বিপ্লব কিন্তু এখন সে আস্থা রাখতে পারছে না। এই কারণে মানুষ এখন কংগ্রেসের পাশ থেকে সরে গেছে এবং সেই জন্যই তৃণমূল কংগ্রেস বলছে যে বিজেপির সাথে তো কংগ্রেস যেভাবে তারা লড়েছে রাজনৈতিকভাবে, সেই রাজনৈতিক লড়াইতে কিন্তু কংগ্রেস বারে বারে হেরে যাচ্ছে। সেই জন্যই তৃণমূল কংগ্রেসের বক্তব্য এটাই ছিল যে কংগ্রেস আজকে বন্ধু হারাচ্ছে। বেশ, নির্বাচনী যে প্রচার, সেই নির্বাচনী প্রচারেও আমরা শুনেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে কংগ্রেস 7 বছরে বারবার হেরেছে বিজেপির কাছে, কিন্তু তৃণমূল কংগ্রেস বাংলায় বিজেপিকে হারিয়েছে, আর এটাই পার্থক্য। এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমি বলছি না। অভ্যন্তরীণ সমস্যা মেটাতে ব্যস্ত কিংবা কোনো রকম লড়াই আন্দোলনের জন্য কংগ্রেস রাস্তায় নামছে না কিংবা জোট তৈরির বিষয়েও কোনো সংকেত দিচ্ছে না, তাই আর সময় দেওয়া যাবে না, এরকমই ইঙ্গিত আজকে দলীয় মুখপত্রে জানালো তৃণমূল কংগ্রেস। কিন্তু এই যে জোটের রাজনীতিটা দুর্বল হচ্ছে, এতে কি আপনাদের সুবিধা হবে? স্বপন পালের কাছে যাব আমি। 2 মিনিট। দেখুন, জোট কখনোই হয়নি এর আগেও, বর্তমানেও হবে না, ভবিষ্যতেও হবে না। প্রথমত পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী, বাংলা একটা খুব প্রবাদ বাক্য আছে, খুব প্রচলিত কথা, যে ছেঁড়া কাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা। তিনি এই রাজ্যের কয়েকটা আসন পেয়ে, 18টা 22টা আসন পেয়ে তিনি ভাবছেন কি যে প্রধানমন্ত্রী হবেন। আরে ওখানে 554টা আসন আছে
ত্রিপুরায় মাত্র এমপি সিট হচ্ছে 2টো, গোয়ায় মাত্র 1টা। তাও জানি না ত্রিপুরায় ওনাদের মানে ওনাদেরকে দূরবীন দিয়ে দেখতে হয়। ত্রিপুরা এমনি ভালো জায়গা, ওখানে বেশ বেড়ানোর জন্য, রাজপ্রাসাদগুলো দেখার জন্য উনি যেতেই পারেন, বা অভিষেক বচ্চন জনগণের টাকা খরচা করে হেলিকপ্টার করে বারবার যেতেই পারেন, সেটা যাওয়াটা কোনো অন্যায় নয়। কিন্তু দেখবেন ত্রিপুরায় ঘুরবেন, আনন্দ করবেন, বেড়াবেন, আবার চলে আসবেন। গোয়া তো তাই, গোয়াতে তো আরো ভালো জায়গা, সমুদ্র তীরবর্তী জায়গা, এরকম জায়গায় মানুষ এমনি প্রচুর, সারা পৃথিবীর মানুষ ঘুরতে যায়। তো মুখ্যমন্ত্রীও ঘুরতে যাচ্ছেন, ঘুরে টুরে আবার চলে আসবেন। কারণ এর আগেও তারা এরকম চেষ্টা করেছিলেন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এরা যাচ্ছে কারণ কি, যেহেতু পশ্চিমবঙ্গের আজকে তৃণমূল কংগ্রেস কেবলমাত্র পশ্চিমবঙ্গেই, বাকি কোনো রাজ্যে কোনো কিছু দেখা যায় না। আমরা 21শে জুলাই দেখেছিলাম, অনেক কথা বলেছিলেন যে ভারতবর্ষের অনেক রাজ্যে নাকি 21শে জুলাই পালন হবে, কিন্তু পশ্চিমবঙ্গ ছাড়া কোনো জায়গায় পালন হয়েছে বলে আমার চোখে পড়েনি। সব থেকে বড় কথা যে সর্বভারতীয় দল দেখা এখনো আছে, সর্বভারতীয় দল, সেই সর্বভারতীয় দলের তাকমাটা মুছে যেতে পারে তৃণমূল কংগ্রেসের থেকে। তার জন্য স্বাভাবিকভাবে তারা কিন্তু গোয়া, ত্রিপুরা এগুলো দেখাচ্ছেন। এবং সব থেকে বড় কথা যে ত্রিপুরায় আজকে বিজেপি উন্নয়ন করেছে, আর আজকে সবথেকে বড় বোমাটা ফাটিয়ে দিচ্ছেন যে পিকে, যেটা বলছে প্রশান্ত কিশোর, যে প্রশান্ত কিশোর সত্যি কথাটা আজকে বলে ফেলেছেন। কারণ আমরা যেটা বলি যে আগামী ভারতবর্ষ 50 বছর বিজেপি শাসন করবে, সেই কথাটা প্রশান্ত কিশোর তার আক্ষরিক অর্থে তার ভাষায় তিনি বলে দিয়েছেন। এবার আমি পশ্চিমবঙ্গের কথা, পশ্চিমবঙ্গে ভাবুন তো, যে পশ্চিমবঙ্গে আজকে মুখ্যমন্ত্রী ছেড়ে মানে যখন আমরা দেখেছি যে নদীর জলে বা জলের মানুষ হাহাকার করছে, আরামবাগ, খানাকুল, তারপর জাঙ্গিপাড়া মানুষ ডুবে গেছে, সেই সময় অভিষেক বলুন, মমতা ব্যানার্জি তারা ভাবছে গোয়ার কথা, ত্রিপুরার কথা, সেই সময় আমরা দেখেছি। অর্থাৎ পশ্চিমবঙ্গে তাদের ভাবছে যে তারা সব ক্ষমতা হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গের পায়ের তলাতে কিন্তু তৃণমূল কংগ্রেসের আসল মাটি সরে যাচ্ছে। কারণটা কি? কারণটা হচ্ছে দেখুন, যে আমরা জানি যে রেশমের চাল চুরি থেকে শুরু করে গম চুরি থেকে শুরু করে আজকে তৃণমূল কংগ্রেস জিতেছে মানে কি, বিধানসভা জিতেছে তার মানে কি তাদের চোর অপবাদ চলে গেছে? চলে যায়নি। আজকে মানুষকে লোভ দেখানো হচ্ছে, কিন্তু বাস্তবে তাদেরকে পাওয়া যাচ্ছে না। যে আজকে যে লক্ষ্মীর ভান্ডার করা হচ্ছে, কোথা থেকে টাকা আসছে? আসছে বিশ্বব্যাংক থেকে ঋণ করে। অর্থাৎ ঋণ করে বাংলার মানুষকে এই যে ভাওতা দেওয়া হচ্ছে, সেটা মানুষ কিন্তু আস্তে আস্তে বুঝে যাবে। সাময়িক হয়তো 500 টাকা পেয়ে গৃহবধূরা হয়তো ভাবছে অনেক কিছু, কিন্তু আদৌ রাজ্যটা ঋণে জর্জরিত হয়ে যাচ্ছে। অর্থাৎ একজন মানুষ জন্মালে কত টাকা ঋণ নিয়ে জন্মাচ্ছে, সেটা কিন্তু আজকে মানুষ দেখতে পাচ্ছে। তো স্বাভাবিকভাবেই যখন পশ্চিমবঙ্গের পায়ের তলা থেকে আস্তে আস্তে মাটি সরে যাওয়ার কথা ভাবছে, তখন তিনি গোয়া বলুন, ত্রিপুরা বলুন, অন্য জায়গায়। আর কংগ্রেসের কথা বলুন, যে কংগ্রেস বলছে, কংগ্রেসের প্রতিনিধি বলছেন যে বিজেপির সঙ্গে টিএমসির নাকি গোপন আতাত আছে। আজকে পশ্চিমবঙ্গে বিধানসভায় লড়াইয়ে আমরা দেখেছি যে ওদের যে নেত্রী বা নেতা, তারা কেউ আসেনি পশ্চিমবঙ্গে। বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করেছে। কংগ্রেসের যখন অধীর চৌধুরী মার কাছে, তাদেরকে যেতে দেওয়া হচ্ছে না, তখন আমরা দেখিনি কংগ্রেসের হাইকমান্ড কোন রকম প্রতিবাদ করেছে। সবথেকে বড় কথা, ভবানীপুরে মমতা ব্যানার্জির এগেনস্টে কংগ্রেস কোনো আজকে ক্যান্ডিডেট দেয়নি কেন? অর্থাৎ কংগ্রেসের সঙ্গে তৃণমূলের আতাত আছে। কিন্তু সমস্যাটা হচ্ছে কংগ্রেসের রাহুল গান্ধীও প্রধানমন্ত্রী হতে চায়, এদিকে মমতা ব্যানার্জি দিবা স্বপ্ন দেখে প্রধানমন্ত্রী হয়, তাহলে আলুও দেখে, অনেকেই দেখে। তাই এই যে দিবা স্বপ্নের জন্যই কিন্তু জোটের নামে ঘোট হচ্ছে। এর আগেও হয়নি, বর্তমানে হবে না, ভবিষ্যতেও হবে না। স্বপনবাবু বললেন জোটের নামে ঘোট। আমি সেই জায়গাটা থেকে আসবো নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়ের কাছে, যে আদতে কি জোটের রাজনীতির ভবিষ্যৎ? মমতা বন্দ্যোপাধ্যায় 2019 সালে লোকসভা নির্বাচনের সময় বলেছিলেন যে বিজেপির যদি মোকাবিলা করতে হয় তাহলে সমস্ত দলকে এক মঞ্চে আসতে হবে, আর যে যেখানে শক্তিশালী সেখানে বিজেপির বিরুদ্ধে সে মুখ হয়ে লড়াই করবে। এটাই ছিল তার ফর্মুলা, এবং ব্রিগেডে তিনি সমাবেশও করেছিলেন। আজকে তৃণমূল কংগ্রেস কিন্তু সেই অবস্থান থেকে প্রায় 360 ডিগ্রি ঘুরে গিয়ে এখন তারা নিজের সম্প্রসারণ করতে চাইছে, এবং এই সম্প্রসারণ করতে চাইছে বিভিন্ন রাজ্যে যারা প্রধান বিজেপি বিরোধী শক্তি, তাদের জায়গা, তাদের ভোট ভাঙিয়ে। যেমন গোয়াতে কংগ্রেস, ত্রিপুরায় সিপিআইএম। অর্থাৎ তৃণমূল কংগ্রেস কোথাও উপলব্ধি করেছে যে বাংলা তাদের দখলে। স্বপনবাবু যতই বলুন না কেন যে বাংলায় পায়ের তলায় মাটি সরে যাচ্ছে, সাম্প্রতিক নির্বাচনের ফলাফল, সেটা ভবানীপুর বলুন কি অন্যান্য নির্বাচন বলুন, কি সামনে আরো 4টে উপনির্বাচন আছে, তার মধ্যে 2টো বিজেপি জিতেছিল। বিজেপি কি ওই 2টো নির্বাচন ধরে রাখতে পারবে? যথেষ্ট সংশয় আছে। পায়ের তলা থেকে বিজেপিরই পশ্চিমবঙ্গে মাটি সরে যাচ্ছে, তৃণমূলের মাটি কিন্তু এই মুহূর্তে শক্ত হচ্ছে। এটাই রাজনৈতিক বাস্তব।
পশ্চিমবঙ্গ যেহেতু কার্যত তৃণমূল অপ্রতিদ্বন্দ্বী, এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কিন্তু অন্য রাজ্যে নিজেদের মানে প্রসারিত করার চেষ্টা করছে, কিন্তু এর ফলে কি হবে, অ্যাটলিস্ট শর্ট টার্মে ধরুন গোয়ায় যদি সেখানে একটা প্রতিষ্ঠান বিরোধী হাওয়া থেকে থাকে, তাহলে এই প্রতিষ্ঠান বিরোধী হাওয়া থেকে সবচেয়ে বেশি লাভবান হতো প্রধান বিরোধী দল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস যখন সেখানে যাচ্ছে তখন তারা সেই কংগ্রেসের ভোটে ভাগ বসানোর চেষ্টা করছে, তারা সেই কংগ্রেস থেকে বহু নেতা তৃণমূল কংগ্রেসে আসছেন যারা বিক্ষুব্ধ নেতা। এর ফলে যেটা হতে পারে, এই প্রতিষ্ঠান বিরোধী ভোটটা যদি থেকে থাকে সেটা ভাগ হয়ে যেতে পারে আর রাজনৈতিক সুবিধে পাতে পারে বিজেপি। একইভাবে ত্রিপুরায় দেখুন, ত্রিপুরায় মূল প্রতিদ্বন্দ্বী আদর্শগতভাবে হচ্ছে বামফ্রন্ট। সেখানে যখন তৃণমূল কংগ্রেস যাচ্ছে, যেহেতু ত্রিপুরায় একটা বাঙালি জনসংখ্যা যথেষ্ট মানুষ আছেন, তারা যদি বামফ্রন্টের ভোটে ভাগ বসান সেক্ষেত্রে লাভবান কে হবে? ভারতীয় জনতা পার্টি। আর প্রশান্ত কিশোর যথার্থই বলেছেন, তিনি বলেছেন মোদী অমিত শাহ না থাকলেও কালকে বিজেপি ভারতের রাজনীতিতে একটা বড় জায়গায়, ক্ষমতার জায়গায় থাকবে। তার কারণ হচ্ছে বিজেপির এই সম্প্রসারণ ঘটেছে হিন্দুত্ববাদের আদর্শের ভিত্তিতে। যখন আদর্শ ভিত্তিক সম্প্রসারণ ঘটে, যেমন পশ্চিমবঙ্গে 34 বছর ধরে বামফ্রন্টের সম্প্রসারণ ঘটেছিল একটা আদর্শের ভিত্তিতে, তো একইভাবে বিজেপির সর্বভারতীয় ক্ষেত্রে যে সম্প্রসারণ, সেটাকে মোকাবিলা করতে গেলে ঠিক যেভাবে ইন্দিরা গান্ধীর মোকাবিলা করতে গিয়ে জনসংঘ এবং বামপন্থী সমাজতান্ত্রিক নেতারা এক মঞ্চে এসেছিলেন, সেটার প্রয়োজন আছে। কিন্তু এখন বিরোধী দলের মধ্যে কংগ্রেস এবং তৃণমূলে যে লড়াই দেখছি, বামফ্রন্টে যে লড়াই দেখছি, কংগ্রেস এবং বামফ্রন্টে যে লড়াই দেখছি, সেখানে তারা এক মঞ্চে আসার জায়গায় নেই। সেই পরিপ্রেক্ষিতে কিন্তু বিজেপির এই আদর্শগত অবস্থান তাদের একটা অ্যাডভান্টেজ দিচ্ছে। রাইট, অ্যাডভান্টেজ বিজেপি কি সেটা কিন্তু একটা প্রশ্ন। হ্যাঁ, অবশ্যই আমরা ক্রস ডিসকাশনে আসবো, সকলেরই বলবার আছে। আমি জানি সুস্মিতা বিশ্বাসও আগেই আঙুল তুলেছেন, চন্দ্রশেখর ভট্টাচার্য আঙুল তুললেন। আমি একটুখানি একটা ছোট্ট জিনিস মনে করিয়ে দিয়ে একটা ছোট্ট বিরতি নেব। সেটা হচ্ছে যে প্রশান্ত কিশোর কিন্তু রাহুল গান্ধীকেও আক্রমণ করেছেন, আমি যে বিষয়টা বলছিলাম, এবং সেটা পরিষ্কার করে দিয়েছেন কেন আক্রমণ, কেন এই আক্রমণ। সেটা হচ্ছে রাহুল গান্ধী মনে করছেন যে জনতা খুব তাড়াতাড়ি নরেন্দ্র মোদীকে ছুঁড়ে ফেলে দেবেন, কিন্তু সেটা ঠিক নয়। প্রশান্ত কিশোরের বক্তব্য যে যতক্ষণ না আপনি ওর ক্ষমতা বুঝতে পারবেন এবং তা প্রতিরোধ করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি ওকে হারাতে পারবেন না, অর্থাৎ নরেন্দ্র মোদীকে হারাতে পারবেন না, এমনটাই প্রশান্ত কিশোর বলছেন। খুব ভুল বলেছেন কি আমি জানি না ঠিক। হ্যাঁ, জোটের যে জটিলতা, সেই জটিলতাটাকে হ্যান্ডেল করাটা, সেটার মোকাবিলা করাটা, সেটাকে সামলানো সত্যি সত্যি খুব কঠিন বিষয়। আমি কুণাল ঘোষের একটা বক্তব্য একটুখানি জানাতে চাইবো। সেটা হচ্ছে তৃণমূল নেতা, তিনি বলেছেন যে 2014 এবং 2019 সেখানে কংগ্রেস ফেল করেছিল বলেই নরেন্দ্র মোদী এতটা বেশি সমর্থন নিয়ে সরকারে এসেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে জোটের দরজা বন্ধ করা হচ্ছে না, জোটের দরজা খোলাই থাকছে, কিন্তু তার মধ্যে তৃণমূল কংগ্রেস কি তার শক্তি বৃদ্ধি করতে পারবে না? তাতে কোনো বাধ্যবাধকতা আছে কি? আমি চন্দ্রশেখর ভট্টাচার্যের কাছে যাব। একটু আনমিউট করে কথা বলবেন, আনমিউট করে নেবেন চন্দ্রশেখর ভট্টাচার্য। তৃণমূল কংগ্রেস জোটের দরজা বন্ধ করছে না, কিন্তু তবুও শক্তি বৃদ্ধি করতে বাধা আছে কি কোথাও? চন্দ্রশেখর, গোয়ার প্রশ্ন যদি আসে, সেখানে এটুকু বলা যায় যে গোয়া বা ত্রিপুরা দুটোর ক্ষেত্রেই বলতে পারি, তৃণমূল কংগ্রেসের পক্ষে সব থেকে বড় অসুবিধা হচ্ছে যে তাদের বেশ কিছু নেতা আছে কোন সংগঠনে। তৃণমূল কংগ্রেসের যিনি ত্রিপুরা সভাপতি ছিলেন, তিনি ছেড়ে তারপর আবার ধরে ধরে এনে তাকে নিয়ে একটা কমিটি তৈরি হয়েছে, কিন্তু সেই কমিটিটাও কিন্তু চিনি না। সংগঠন না থাকলে একটা ক্লাবের ফুটবল টিম, তারাও টিম হিসেবে কাজ করে, সেটা জেতা যায়। তার সাপোর্টার বেস না থাকলেও, ভালো খেলোয়াড় থাকলে একটা ক্লাবও একটা জিতে নিতে পারে। কিন্তু একটা রাজনৈতিক দলের যদি বুথ লেভেল পর্যন্ত কর্মী না থাকে এবং সে কর্মী যদি রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত না হয়, তাহলে জেতা যায় না। বিজেপির সারা ভারতবর্ষের জয়ের পেছনে অনেকগুলো ফ্যাক্টরের মধ্যে একটা বড় ফ্যাক্টর হচ্ছে তার সংগঠন, এবং সেটা আরএসএস, বজরং দল, বিএনপি সব মিলিয়ে সংঘ পরিবারের সংগঠন কিন্তু বিজেপির জন্য কাজ করছে। পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস আজকে যে জায়গার উপর দাঁড়িয়ে আছে, সেটা ভেঙে যাওয়া বাম এবং হারিয়ে যাওয়া কংগ্রেস
এই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস প্রায় বিজেপির বিরুদ্ধে এদের সকলের সমর্থন পেয়ে দাঁড়িয়ে আছে। এই নয় যে তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলায় শুধু তৃণমূলের কোমরের জোরে জিতে গেছে, তা নয়। এই সত্যটাকে অস্বীকার করলে আগামী দিনে তৃণমূলেরই ক্ষতি। গোয়াতে সেই জিনিসটা হবে না। গোয়াতে বিজেপি গতবার ক্ষমতায় আসতে পারতো না যদি গোয়া ফরওয়ার্ড পার্টি জিএফপি তাদের 3 জন সদস্য 3 জন এমএলএ কংগ্রেসের জোট ছেড়ে গিয়ে বিজেপির সঙ্গে না যেত, এবং সেটা যাওয়ার ফলে জিএফপির প্রেসিডেন্টকে উপমুখ্যমন্ত্রী করে গোয়ায় মনোহর পারিকর সভাপতি করলেন, এবং যখন প্রমোদ সাওয়ান্ত মুখ্যমন্ত্রী হলেন তিনি আর গোয়া ফরওয়ার্ড পার্টিকে কোন রকম ভাবে কোন রকম মন্ত্রিত্বই দিলেন না। তারপরে গোয়া ফরওয়ার্ড ব্লক পার্টি জোট থেকে বেরিয়ে এসে কংগ্রেসের সঙ্গে জোট করার চেষ্টাই করেছিল। কংগ্রেস পরিষ্কার জানিয়েছে যে দলত্যাগীদের দলে ফিরিয়ে নেওয়া যেতে পারে, বিশ্বাসঘাতকদের কোনো জায়গা দেবে না। এবার কোট আনকোট বিশ্বাসঘাতকদের সঙ্গে যদি মমতা বন্দ্যোপাধ্যায় দল ওখানে আতাত করে, যেটা মানুষের কাছে যে বিশ্বাসঘাতক বলে চিহ্নিত হয়ে গেছে, তাতে তাদের দলের কতটা সুনাম বাড়বে আমি জানি না। বেশ বেশ, আমি বুঝতে পারলাম চন্দ্রশেখর দাস যে সত্যি সত্যি সংগঠনের হয়তো একটা দুর্বলতা রয়েছে। সেই সংগঠন তৃণমূল কংগ্রেস যদি ফ্যাক্টর না হয়, মমতা বন্দ্যোপাধ্যায় কি ফ্যাক্টর নন? এক মিনিট, কংগ্রেস যখন তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল, একজন প্রধানমন্ত্রী কোয়ালিটি থাকা নেতা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন, তার নাম মণিশঙ্কর আইয়ার। কয়েক বছর আগে মণিশঙ্কর আয়ারের সঙ্গে আমার দেখা হয়েছিল ক্যালকাটা ক্লাবে, ক্যালকাটা গলফ ক্লাবে একটা অল পার্টি সেমিনারে। আমি জিজ্ঞাসা করেছিলাম তাকে যে আপনার যে দলে আপনি যোগ দিয়েছিলেন সে দল তো এখন পশ্চিমবঙ্গের ক্ষমতায়, আপনি কি বলছেন? উনি বলেছিলেন যে দেখুন, আমি রাজনীতি করি, আমি ক্লাব পলিটিক্স করি না। পশ্চিমবাংলায় ইস্টবেঙ্গল, মোহনবাগান, তৃণমূল কংগ্রেস অনেক ক্লাব আছে, তা দিয়ে কিছু ভারতবর্ষের যাবে আসবে না। আমাদের মনে রাখা দরকার, ইলেকশনটা জিততে কিন্তু রাজনীতি লাগে, দর্শন লাগে, সংগঠন লাগে। রাইট রাইট রাইট। কিন্তু গোয়ায় বা ত্রিপুরাতে তৃণমূলের নেই। আমি ঠিক সেই জায়গা থেকে আমি সুস্মিতা বিশ্বাসের কাছে যাব। সেটা হচ্ছে যে ফ্যাক্টর তৃণমূল কংগ্রেস নাই হতে পারে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যদি ফ্যাক্টর নন, ফ্যাক্টর হয়ে উঠবেন না। আমি আনমিউট করতে বলবো সুস্মিতা বিশ্বাসকে। সুস্মিতা বিশ্বাস, আনমিউট করে বলবেন। চন্দ্রশেখর বাবু ভীষণ ভালো বললেন, কিন্তু বিষয়টা হচ্ছে আমি প্রথমেই তখন হাত তুলেছিলাম দীপেন বাবুর কথা শুনে। দীপেন বাবুই আমাদের দলের নীতি বলে দিচ্ছেন, দীপেন বাবুই আমাদের দলের কৌশল বলে দিচ্ছেন, তাহলে মানে মনে হচ্ছে যেন উনি আমাদের দলের হয়তো মুখপাত্র। তা যাই হোক, আমি আমার ওইখানে পজিশনটা বুঝতে পারছিলাম না। তা যাই হোক, এবার বিষয়টা হচ্ছে যে আমি একটা কথা একটুখানি বলতে চাই, সেটা হচ্ছে আমি যখন বলতে পারলাম না, এই যে মানে কর্পোরেট একটা গ্রুপ খুলে বসেছে সমস্ত দলকে পরিচালনা করার জন্য, রাজনীতিটা এখন একটা কর্পোরেটদের হাতে চলে যাচ্ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের বাংলায়। এবং আজকে প্রশান্ত কিশোর যে বিবৃতি দিলেন, এটাতে পরিষ্কার যে তার পূর্বতন যে ইতিহাস, তার সাথে যে বিজেপির যে একটা যোগসাধক ছিল পূর্বে, সেইটার সাথে যে এখনো পর্যন্ত কানেক্টেড নয়, সেটা কিন্তু প্রুভ হচ্ছে না। তার কথায় তিনি বলতে চাইছেন, তার অবশ্য কথাটার একটা দিকে মানে এটা হয়ে থাকে যে তিনি যখন একটা দলে যখন মানে স্ট্র্যাটেজি ঠিক করছেন একটা দলের হয়ে, সেখানে তিনি তার বিরুদ্ধে যেই দল চিৎকার করে চারিদিকে বিজেপি নিপাত যাক তারা বলছেন, যারা কিনা আবারও ওয়েলসে দাঁড়িয়ে চিৎকার করেন বিজেপির বিরুদ্ধে, আবার ভোটাভুটির সময় আবার বেরিয়ে যায়, যেখানে ভোটে অংশগ্রহণ করেন। ঠিক সেই জায়গা থেকে পিকে কেন এই কথা বলছেন? সেই জায়গা থেকে পিকে কেন এই কথা বলছেন, এটা কিন্তু ভাববার বিষয়। তবে একটা জায়গা দিয়ে আমরা সবসময় বিচার করব যে আজকে কংগ্রেস এবং বিজেপি দুটো কিন্তু রাষ্ট্রীয় দল, এইটা অস্বীকার করলে চলবে না। হয়তো তাদের নীতি আদর্শের সাথে আমাদের নীতি আদর্শের একটা বিশাল ফারাক, কারণ তারা সংঘ দ্বারা পরিচালিত এবং তাদের ধর্মভেদাভেদ নিয়ে তাদের যে মানে আদর্শ। এটা খুব সত্যি কথা সুস্মিতা দি, কংগ্রেস এবং বিজেপির কোনোদিন আঘাত হয়নি, কংগ্রেস এবং বিজেপি একসাথে নির্বাচনে লড়েওনি, কোনোদিনও হবে না। এবং এটা একটা, আমরা হচ্ছে ধর্ম নিরপেক্ষ। এবং আরেকটা জিনিস আমি একটা কথা একটুখানি বলতে চাই যে দেখুন, একটা জিনিস
জিনিস মনে রাখবেন যে উনি যেটা বললেন যে বিজেপির মানে কংগ্রেস, স্বপনবাবু বললেন যে কংগ্রেস ভবানীপুরে তো সিটই দেয়নি, কিন্তু কংগ্রেস ভবানীপুরে প্রার্থী দেয়নি। সিট দেয়নি, প্রার্থী প্রার্থী মানে সিটে প্রার্থী দেয়নি, সরি সিটে প্রার্থী দেয়নি। তার কারণ হচ্ছে কংগ্রেস কিন্তু বিজেপির হাত শক্ত করতে চায়নি, বেশ। তাই জন্য কিন্তু কংগ্রেস প্রার্থী দেয়নি বেশ, সেখানে। বেশ, বেশ। এবং আমি শক্ত করতে চেয়েছেন বলে তো দেননি। না স্বপনবাবু, আপনি একটা যা খুশি তাই এটা এস্টাবলিশ করার চেষ্টা করলে তো হবে না কেন স্বপনবাবু। তাহলে প্রার্থী দেননি কেন, এটাই তো প্রশ্ন। প্রার্থী দেয়নি কেন আমরা তো বারে বারে বলছি, আমরা বিরোধী ভোটটাকে ভাগ করতে দিতে চাইনি, আমরা যার জন্য বিজেপির হাত শক্ত করতে চাইনি। আজকে খুব এই যে আপনি যে বললেন যে আপনারা আজকে 3 থেকে 77-এ আপনারা যে আজকে এসছেন, ঠিক দেখুন 77টা ভোটেই গতবার বিধানসভায় কংগ্রেস এবং বামফ্রন্ট জয়যুক্ত করেছিল। সেটা আর আপনারা একটাও পাননি। ভোটটাকে বাইপোলারাইজড করে দেওয়া হলো এবং বাইপোলারাইজেশনের মাধ্যমে তৃণমূল ভার্সেস বিজেপি এই লড়াইটা এই জায়গাটায় নিয়ে আসা আমি স্বপনবাবু কি বলবেন? স্বপনবাবু কি বলবেন? এই স্বপনবাবু কি বলবেন? কিন্তু আমাদের আসন ওকে, আমরা ক্রস ডিসকাশন রয়েছি। স্বপনবাবুর কাছ থেকে বক্তব্য গত শুনুন। 5 বছরে আপনাদেরকে বাংলার মানুষ খুঁজে পায়নি। কংগ্রেসের অধীর চৌধুরী তাই নাকি? একটা বক্তব্য ছাড়া বাংলার নাকি? মানুষ খুঁজে পায়নি। তাই নাকি? আপনাদের কর্মীরা মার আপনাদেরকে খেয়েছে খুঁজে তৃণমূলের পাচ্ছে। দ্বারা। এক মিনিট, সুস্মিতা। আপনাদের কর্মীরা মার সুস্মিতা, এক মিনিট, খেয়েছে। এক মিনিট। আপনাদের এক মিনিট, সুস্মিতা দে। কিন্তু আপনারা তাদের সুস্মিতা দে, পাশে এক মিনিট। দাঁড়াতে পারেননি। আপনারা আপনাদেরকে তখন খুঁজে পাচ্ছে। সুস্মিতা দে, সুস্মিতা দে। বাস মালিকরা বাস টেনে নিয়ে যাচ্ছে তৃণমূলে যখন দড়ি দিয়ে, অত্যাচার করেছে তখন ক্যাব বিরোধী চালকরা দলে বসে আপনারা নুন দিয়ে ভাত ঘুমোচ্ছিলেন। রেখে রাস্তায় খাচ্ছে। আপনারা ঘুমোচ্ছিলেন বলে বাংলার মানুষ আজকে আপনাদেরকে ছুঁড়ে ফেলেছে, তাই আজকে আপনারা জিরো। সুস্মিতা বিশ্বাস, সুস্মিতা বিশ্বাস, স্বপন পালের বক্তব্য শুনতে পাচ্ছি না। স্বপন পালের বক্তব্য শুনতে পাচ্ছি না। তাহলে সুস্মিতা আজকে বিশ্বাস, শূন্য কেন পেলেন? আমার প্রশ্ন হচ্ছে কংগ্রেসকে বাংলার মানুষ কেন প্রত্যাখ্যান করলো? বিধানসভায় কেন বাংলার মানুষ আপনাদেরকে প্রত্যাখ্যান করলো? এটাই তো প্রশ্ন, কেন করলো? অল্টারনেটিভ হিসেবে বিজেপিকে বেছে নিয়েছে। মানুষকে আশার আলো দেখাতে পারেনি আপনারা। করতে পারেনি। এমন আশার আলো এটা দেখিয়েছে। সুস্মিতা দে, এক মিনিট। যারা ভেঙে এক মিনিট, আমি দীপেন বিশ্বাস। একটা অভিযোগ এরকম, একটা অভিযোগ হচ্ছে, সেটা হচ্ছে কংগ্রেসের হাত ছাড়ার একমাত্র কারণ, আমি দীপেন বিশ্বাসের কাছে যাবো। আমি যাবো চন্দ্রশেখর দা, আমাদের আলোচনা এখানে শেষ হয়ে যাচ্ছে। আমি আসছি। আমি দীপেন বিশ্বাসের কাছে যাবো। ওয়ান মিনিট। আমি দীপেন বিশ্বাস বলুন, আপনারা কি তাহলে বিজেপির বন্ধু হচ্ছেন কংগ্রেসের বন্ধুত্ব ছেড়ে? দিদি আমি একটু কথা বলে দিই। শান্তন দা, হ্যাঁ, আমার মনে হচ্ছে প্রথমত দুটো সংশোধন আছে। একটা হচ্ছে আমাদের স্বপনবাবু বললেন যে অভিষেক বচ্চন আমি জানি না, উনি ওয়েস্ট বেঙ্গলে আছেন কিনা আমি জানি না। উনি গত 3টে বিধানসভা ইলেকশনের রেজাল্ট কি জানেন? এবং সামনে 4টে বিধানসভা ইলেকশন হবে, 30 তারিখে ভোট আছে। উনার পায়ের তলায় মাটি কোথায় যায় উনি আগে ভাবুন। উনি যে কয়েকটা আলতাকরা বলে দিলেন যে তৃণমূলে পায়ের তলায় মাটি হারাচ্ছে, বিজেপির মাটি কোথায় গেছে? বিজেপি তো ভাসছে এখন। বিজেপির আরো একজন বিধায়ক তো আপনাদের দলে আপনারা 77 নেই। ওটা লাস্ট কৃষ্ণকল্যাণে যোগ দিচ্ছেন। ব্যবসাপাতি বন্ধ করে দিচ্ছেন, তাহলে কি করা যাবে? আসলে সংখ্যাটা ঠিক কি হবে সেটাই বোধহয় প্রশ্ন এই মুহূর্তে। জোটের তুমি তাহলে কি জোটের সমীকরণটা একটু আধটু বদলে যাচ্ছে? একটু আগে যে প্রশ্নটি করছিলাম যে তৃণমূল কংগ্রেস কি তাহলে কংগ্রেসের দিক থেকে সরে এসে বিজেপির দিকে চলে যাচ্ছে? কিন্তু বিজেপি বিরোধিতাই তো গোটা ভারতবর্ষ জুড়ে বিজেপি বিরোধী মুখ। আমি একটু আগে যে প্রশ্নটা তুলেছিলাম সেই প্রশ্নটা নিয়ে নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়ের কাছে যাচ্ছি। সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের না হয় সংগঠন নেই সারা ভারতবর্ষে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে বিরোধী মুখ হিসেবে নিজেকে তুলে ধরেছেন, সেটা কি একটা ফ্যাক্টর নয়? ফ্যাক্টর নয়, মমতা বন্দ্যোপাধ্যায় ফ্যাক্টর। তিনি যেভাবে বিজেপির অশ্বমেধের গোড়া পশ্চিমবঙ্গে আটকে দিয়েছেন এবার নির্বাচনে, তিনি একটা ফ্যাক্টর হয়ে উঠেছেন, এটা নিয়ে কোনো সংশয় নেই। আরেকটা কথা শান্ত মনে করিয়ে দিই, আজকে কংগ্রেস প্রায়ই বলে থাকে আমরা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছি, আমরা 1885 সালে আমাদের প্রতিষ্ঠা। আসলে সেই কংগ্রেসটার এই কংগ্রেস কিন্তু এক নয়। এই কংগ্রেস আজকে যাকে আমরা জাতীয় কংগ্রেস বলি, সেটা কিন্তু মানে অ্যাকচুয়ালি ইন্দিরা কংগ্রেস। ইন্দিরা
ইন্দিরা গান্ধী কংগ্রেসের মূল স্রোত থেকে বেরিয়ে গিয়ে যে কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন তাকে মানুষ স্বীকৃতি দিয়েছে, সেটাই প্রকৃত কংগ্রেস হিসেবে আত্মপ্রকাশ করেছে। ভবিষ্যতে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসই ভারতের জাতীয় কংগ্রেস হিসেবে আত্মপ্রকাশ করে, আমি আশ্চর্য হব না, কারণ জনসমর্থনই শেষ কথা বলে। আর এটা তো সত্যি, এই মুহূর্তে নরেন্দ্র মোদীর মোকাবিলা করার জন্য নেতৃত্বের মুখ যদি কেউ থাকেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই কথাগুলো বলেও আমায় বলতে হচ্ছে এই মুহূর্তে শর্ট টার্মে দাঁড়িয়ে আজকেই তৃণমূল কংগ্রেসের উত্থান কিন্তু বিজেপি বিরোধী ভোটটাকে ভাগ করে দিয়ে বিজেপির রাজনৈতিক সুবিধে করে দেবে। কিন্তু তৃণমূল কংগ্রেসের পরিকল্পনা কোথাও আমার মনে হয়েছে দীর্ঘমেয়াদী। তারা জাতীয় কংগ্রেস হিসেবে আত্মপ্রকাশ করতে চান, ঠিক যেভাবে ইন্দিরা গান্ধীর নেতৃত্বে একসময় কংগ্রেস জাতীয় কংগ্রেস হিসেবে আত্মপ্রকাশ করেছিল। তখন তৃণমূল কংগ্রেস হয়তো শান্তম বলবে আমরা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছি কারণ আমরাই জাতীয় কংগ্রেস, কংগ্রেস যেরকম আজ বলে থাকে, যদি এই কংগ্রেস আর সেই কংগ্রেস এক নয়। সুতরাং এটা তৃণমূল কংগ্রেসের দীর্ঘমেয়াদী যে লক্ষ্য আর শর্ট টার্মে ভারতীয় জনতা পার্টির যে লাভ, এই দুটোর মধ্যে একটা সমীকরণ। আর সেইটাকে মাথায় রেখে কি প্রশান্ত কিশোর এরকমটা বলেছেন আমি জানি না। আমি সুস্মিতা বিশ্বাসের কাছে যাবো। সুস্মিতা বিশ্বাস, না, না। কি মনে হচ্ছে সত্যি কি তাই? হ্যাঁ, দীপেন বিশ্বাসের কাছে যাবো, তবে তার আগে আমি সুস্মিতাদির কাছে হয়ে আসতে চাই। সুস্মিতা আনমিউট করুন প্লিজ। প্রশান্ত কিশোর যেটা বলেছেন যে আজকে বিজেপি 30% ভোট নিয়ে একাধারে মানুষের একটা বিপুল জনসংখ্যার একটা ভোট নিয়ে ম্যান্ডেট নিয়ে তারা সরকারে এসছে এবং তারা এত সহজে যাবে না। হয়তো নরেন্দ্র মোদী চলে যেতে পারে, হয়তো বিকল্প কারোর কথা চিন্তা ভাবনা হয়তো তার মাথায় এসছে, কারণ তিনি সেটা বটেই, সেটা বটেই, কিন্তু আমাদের প্রশ্নটা অন্য। যোগী আদিত্যনাথ সম্ভবত, আমি সুস্মিতা বিশ্বাস, আমাদের প্রশ্নটা অন্য। সেটা হচ্ছে পরবর্তীতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা কি রয়েছে? আমাকে একটু শুনতে দেবেন শান্তমদার কথা কি বলছেন? হ্যাঁ অবশ্যই, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা সুস্মিতা বিশ্বাস? আমি জানতে চাইছি যেটা নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় বললেন যে পরবর্তীতে কি একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েই তৃণমূল কংগ্রেস উঠে আসছে, কারণ এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের তত দূর বড় সংগঠন গোটা ভারতবর্ষে না থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী মুখ, সুতরাং তাকে সামনে রেখে পরবর্তীতে একটা বিকল্প শক্তি হিসেবে উঠে আসার কথা এই মুহূর্তে ভাবনা চিন্তা করা হচ্ছে। আর আজকে আমি যোগ করলাম যে প্রশান্ত কিশোরের বক্তব্য কি তারই একটা ইঙ্গিতবাহী? কিচ্ছু না, এরকম কিচ্ছু না। তার কারণ হচ্ছে একদম পরিষ্কার একটা জিনিস পিকচার বোঝা যাচ্ছে যে বিজেপির হাত শক্ত করছে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি বিজেপিকে আক্রমণ করাই ভুলে যাচ্ছে এখন। মমতা ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির ভাইপো শুধু কংগ্রেসকে আক্রমণ করাই তাদের একমাত্র কাজ হয়ে দাঁড়িয়েছে। তারা এখন অন্য আমি উত্তর নেব দীপেন বিশ্বাসের কাছে। আমি জানি কংগ্রেস ওয়েস্ট বেঙ্গলে মানে কারণ সারা ভারতবর্ষে দেখতে পাচ্ছি কংগ্রেসের যারা মুখপাত্র আছে আমাদের এখানে, উনি বলছেন যে মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে মানতে পারছেন না, মমতা বন্দ্যোপাধ্যায়কে উনি মানতে পারছেন না, মানে কংগ্রেসটা। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সারা ভারতবর্ষের একজন নেত্রী হয়ে উঠেছেন এবং সবাই এটা অ্যাকসেপ্টেবল। এটা ওনারা মানুন বা না মানুন সেইটাই আপনারা প্রতিফলিত হবে। উনি যতই আপনার কথা বলুক, মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যাকসেপ্টেবিলিটি অনেক বেশি। সুতরাং আমি তো বলছি যে কংগ্রেসকে বাদ দিয়ে কোনোদিন আমরা তৃণমূল কংগ্রেস বলেনি যে কংগ্রেসকে বাদ দিয়ে আমাদের। আপনারা না একটু সাউথের দিকে যান, তামিলনাড়ুতে যান, একটু কেরালে যান। কাগজে কলমের জাতীয় দল, কাগজে কলমের জাতীয় দল আপনাদের হচ্ছে বাস্তবের চিত্রটা নীরজবাবু বললেন তো, নীরজবাবু যখন বলেছে যে বাস্তবের সেই চিত্রটা নেই কংগ্রেসের অ্যাক্সেপ্টেবিলিটি এখন সেভাবে নেই। 374টা সিটে এখনো ডাইরেক্ট কংগ্রেসের সাথে বিজেপির লড়াই। 374টা সিটে এখনো কংগ্রেসের সাথে বিজেপির ডাইরেক্ট ফাইট হোক না। আপনারা এইসব কাগজের কথা কিসের? কাগজের কথা কি বসায়? কাগজের কথা কোথায় দেখছেন আপনারা? কেউ কেউ বলছেন দীপেন বাবু, কেউ বলছেন এই দীপেন বিশ্বাস, সুস্মিতা বিশ্বাস এবং দীপেন বিশ্বাস, এই দুই বিশ্বাসের লড়াইয়ে অনেকটাই সুবিধা পাবেন স্বপন পাল। ভারতবর্ষের মানুষ জানে না কে সভাপতি। দীপেন বিশ্বাস এবং সুস্মিতা বিশ্বাসের লড়াইয়ে অনেকটাই সুবিধা পাবেন কি স্বপন পাল? একদম সেটাই তো করতে চাইছে। চন্দ্রশেখর আসছি, আমি স্বপন পালের বক্তব্যটা একটু শুনিনি সংক্ষেপে। স্বপন পাল শুনুন, আপনাদের চেঁচামেচি পরে হবে, আমার কথা শুনুন। ভারতবর্ষে মানে মমতা ব্যানার্জি কোনোদিন ভারতবর্ষের বিরোধী মুখ হতে পারে না, কারণ ভারতবর্ষের পশ্চিমবঙ্গের বাইরের মানুষ মমতা ব্যানার্জিকে তোষণের মুখ হিসাবে ভাবে।
যে ইমামবাতা যে চালু করে তাকে তোষণের নীতি চালু করার জন্য তাকে তোষণ নীতি মানে অবিজেপিরাও হবেন কি? বাংলার ছাড়া ভারতবর্ষের কোন জায়গায় মমতা ব্যানার্জি বিরোধী মুখ হতে পারে না। আমি ভারতবর্ষের অন্য অনেক জায়গায় গেছি, আমি অন্য রাজ্যে অনেক গেছি, তারা দায়িত্ব নিয়ে বলছে যে আপনারা কি করছেন বাংলা থেকে, মমতা ব্যানার্জিকে উৎখাত করতে পারছেন না। রাষ্ট্রটাকে তারা বোধহয় বিজেপি সমর্থক, তাই তো? স্বপনবাবু, তারা বিজেপি সমর্থক, তাই তো? উত্তরপ্রদেশের মানুষ, রাজস্থানের মানুষ, না স্বপনবাবু, তারা তো বিজেপি সমর্থক, তাই তো? হ্যাঁ, এক মিনিট, জিতেনবাবু, সুস্মিতা বিশ্বাস, দীপেন বিশ্বাস একটু করে দাঁড়াবেন। আমি একটা স্বপন পাল আপনার কাছে প্রশ্ন। কংগ্রেস যত সেটা হচ্ছে যারা বলেন তারা কি না পারবে, কংগ্রেস পশ্চিমবঙ্গে ভারতবর্ষে তারা কিচ্ছু করতে পারবে না। আমি দায়িত্ব নিয়ে কথা বলছি। কংগ্রেস আমি তার আগে আমি স্বপন পাল, গান্ধী পরিবার মানে সেই দুজনই আমি চন্দ্রশেখর ভট্টাচার্য, আমরা একদম শেষের দিকে চলে এসেছি। চন্দ্রশেখর ভট্টাচার্য। শান্তম, তোমার কোনো কথাই শোনা যাচ্ছে না, তোমার মাইক্রোফোনে কিচ্ছু পাচ্ছি না, এতক্ষণ আমাদের কথাই শুধু কানে এলো। আমি আসলে সবাই মিলে একসাথে কথা বললে যেরকমটা হয় সেটা হচ্ছে কারোর কথাই পরিষ্কার করে শোনা যায় না। যাই হোক, আমি চন্দ্রশেখর ভট্টাচার্যের কাছে শুনতে চাইবো, বলুন। হ্যাঁ, কি বলছিলে? আলটিমেটলি শেষ পর্যন্ত কি হবে? দীপেন বিশ্বাস এবং সুস্মিতা বিশ্বাসের গোলমালে স্বপন পালিকে অ্যাডভান্টেজ পাবেন, নাকি মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী মুখ হিসেবেই আসবেন সামনে? রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, রাজনীতিতে নির্দিষ্ট বেড পার্টনার নেই। এটা হচ্ছে রাজনীতির একদম আক্ষরিক অর্থে প্রথম এবং শেষ কথা, যে শেষ কথা বলে কিছু নেই। কাল যিনি বিজেপির সঙ্গে হাত মিলিয়েছিলেন, আজ তিনি নাকি বিজেপির সব থেকে বড় প্রতিদ্বন্দ্বী। গতকাল যিনি কংগ্রেসের থেকে 10 হাত দূরে চলে গিয়েছিলেন, আজ তিনি কংগ্রেসের সঙ্গে গিয়ে হাত মেলানোর জন্য চেষ্টা করেন। কিন্তু বিষয়টা হচ্ছে মানুষের কথাটা কেউ বলে না। গোয়াতে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় চলে আসলেও পেট্রোল 70 টাকা হবে না। এই যে পরিষ্কার কথা, যে মানুষের কথা বলে কেউ কিন্তু সরকার দখলের জন্য যাচ্ছে না। রাজনীতির কথা যদি বলতে হয়, পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস যখন নির্বাচনে লড়েছিল তখন তার হয়ে একজন প্রচার করেছিলেন খেলোয়াড়, তিনি ইস্ট বেঙ্গলের ক্যাপ্টেন ছিলেন, অ্যালভিটো ডিকুনা। তিনি গোয়াতে যাওয়ার পর কংগ্রেসে জয়েন করেছেন, তৃণমূলে যেতে চাইছেন না। তিনি বলছেন আমি গোয়ানিজ, গোয়ার স্বার্থ কংগ্রেস সব থেকে ভালো দেখতে পান। এখানে তৃণমূলকে সমর্থন করেছে বলে ওখানেও তিনি তৃণমূল, এরকম ভাবা যাচ্ছে না। রাজনীতিটা এত সহজ নয়, প্রেক্ষাপট বদলে যায়। একটা জায়গা বুঝি সংগঠন না থাকলে প্রচারের জোরে একজন নেতা বা মন্ত্রী বড়জোর অনেকটা দূর উঠতে পারেন, কিন্তু শেষ পর্যন্ত বড়জোর চন্দ্রশেখর হয়ে একক এমপিও পার্লামেন্টের প্রাইম মিনিস্টার হতে পারেন, কিন্তু তা দিয়ে দল বা সংগঠন টেকে না। মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যম্ভাবীভাবে পশ্চিমবাংলায় রাজনীতিতে একটা বিরাট ভূমিকা পালন করেছেন অনেকদিন যাবত, এখনো করছেন, কিন্তু তার অর্থ এই নয় যে তার সমস্ত সমর্থকেরাও তৃণমূলকে পুরোপুরি সমর্থন করেন। যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেছেন তাদের অনেকেই তৃণমূলের সমর্থক নন, এটা বোঝার দরকার আছে। তাহলে জোটে রাইট চন্দ্রশেখর দা, আমি নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়ের কাছে যাবো। জোটের কথা বলতে হয়, এক লাইনে বলছি, বরং যদি জোটের কথা বলতে হয়, আজও ভারতবর্ষে যদি সর্বভারতীয় কোন জোট তৈরি করতে হয় বিজেপির বিরুদ্ধে, কংগ্রেসকে বাদ দিয়ে তা সম্ভব নয়। ভারতের কতগুলো রাজ্যে কংগ্রেস, তাহলে কি স্টিয়ারিংটা অ্যাক্সিলারেটরটা সবটাই থাকবে কংগ্রেসেরই হাতে, নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়? না, রাজনীতিতে শান্তম, আমি যতদূর বুঝি শেষ কথা বলে মানুষ। ত্রিপুরায় ধরুন, বিজেপি কোথায় ছিল ত্রিপুরায়? আজকে বিজেপি ত্রিপুরায় ক্ষমতায় চলে এসছে, কারণ মানুষ চেয়েছে ত্রিপুরায় বিজেপির উত্থান হোক। পশ্চিমবঙ্গে তো বিজেপির অস্তিত্বই ছিল না, সেখান থেকে তারা এবার 38% ভোট নিয়ে প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে, কারণ মানুষ চেয়েছে বিজেপি আত্মপ্রকাশ করুক। একটা কথা মনে করিয়ে দিই শান্তম, এবার কোনো ভারতবর্ষের কোনো মিডিয়া নয়, টাইম ম্যাগাজিন ভারতের সবচেয়ে শক্তিশালী মানুষদের মধ্যে দুজন রাজনীতিবিদের কথা বলেছে। একজন অবশ্যই নরেন্দ্র মোদী, আর দ্বিতীয়জন কিন্তু রাহুল গান্ধী নন, অরবিন্দ কেজরিওয়াল নন, দ্বিতীয়জন মমতা বন্দ্যোপাধ্যায়। তা টাইম ম্যাগাজিন যখন বিশ্লেষণ করে দেখছেন যে ভারতের শক্তিশালী রাজনৈতিক
ব্যক্তিত্বের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম আসে, যিনি সামান্য এক গরিব রাজ্যের মুখ্যমন্ত্রী, তখন আমাদের মানতেই হয় মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আর শুধু ভারতীয় বা বাঙালি ব্র্যান্ড নন, তিনি একজন আন্তর্জাতিক ব্র্যান্ড Right, হয়ে উঠছেন। right, তিনি right. কিন্তু প্রধানমন্ত্রীর মুখ হয়ে উঠছেন, কিন্তু তার সংগঠনটা নেই। সংগঠন তৈরি করতে সময় দিতে হবে এবং এর ঠিক short যেভাবে term impact যেটা হবে, short term বিজেপিও impact- সংগঠন না, না, দাঁড়িয়েছে একটা পশ্চিমবঙ্গে। short term impact ত্রিপুরা যেটা দুটো সিট হবে- দিয়েই হয়ে যাবে। না না, হবে না, কিন্তু যদি মানুষের জনসমর্থন মানে গোয়ায়- হয় না, এত তাড়াতাড়ি হয় না, এত তাড়াতাড়ি হয় না স্বপনবাবু। বিজেপি একজন সাংসদ, একজন সাংসদ 3 জন বিধায়ক ছিলেন। নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে এগুলো কি বিজেপি বলে আমরা বলুন তো? দেখছি, সোনার সেই পাত্র বাটি বিজেপি ছাড়া আর কিছু ছিল। নয়। রাইট, আরে রাইট, বিজেপি রাইট। তো সোনার বিজেপিরও পাত্র সাংসদ, বাটি বিজেপিরও ছিল। একজন সাংসদ ছিলেন। ছিল। বিজেপিরও একজন সাংসদ, 3 জন বিধায়ক ছিলেন। সেই জায়গা থেকে আজকে 18 জন সাংসদ। পরিস্থিতিতে ছিল। আজকে Right. মোদীর নেতৃত্বেই তো বিজেপির উত্থান। এই বিজেপিকে তো মোদী বেশ, বিজেপি আমরা অনেকে ভবিষ্যতের দিকে বলছে। তাকিয়ে থাকবো, ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকবো, কিন্তু তার আগে বোধহয় নীলাদ্রি আমাকে বাবুর সুস্মিতা গলার বিশ্বাসকে স্বর 15 পাল্টে সেকেন্ড গেছে। 15 সেকেন্ড সময় দিতে হবে। হ্যাঁ, সুস্মিতা নীলাদ্রি বিশ্বাস। বাবুকে ইলেকশনের আগে যে স্বর শোনা গেছিল নীলাদ্রি বাবুর গলার সেই রাজনৈতিক স্বর এখন পাল্টে পরিপ্রেক্ষিত গেছে। বদলে যায়, হ্যাঁ। রাজনৈতিক পরিপ্রেক্ষিত বদলে যায়, বক্তব্যকে কেউ যাই হোক, রাজনৈতিক আচ্ছা, পরিপ্রেক্ষিত বিষয়টা বদলে যায়, হচ্ছে- রাজনৈতিক বিশ্লেষকের মতামত বদলে যেতে পারে সুস্মিতা বিশ্বাস। বিষয়টা হচ্ছে সুতরাং শান্তনদা, কিন্তু মুশকিল হচ্ছে, সময় আমাদের কাউকে মাফ করে না, সময়ের হাতে সবকিছু ছেড়ে দিতে হবে, আর সময় বলছে এই মুহূর্তে আমাদের শেষ করতে হবে। অনেক ধন্যবাদ চন্দ্রশেখর ভট্টাচার্য, অনেক ধন্যবাদ সুস্মিতা বিশ্বাস, অনেক ধন্যবাদ দীপেন বিশ্বাস, অনেক ধন্যবাদ স্বপন পাল, অনেক ধন্যবাদ নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়কে। আজকের হাইটক এই পর্যন্ত। আমরা তাকিয়ে থাকবো সময়ের দিকে। সময় কাউকে মাফ করে না, আর সময় সবকিছুই পরিষ্কার করে দেয়, সাফ করে দেয়। সুতরাং সেই সাফ নিশ্চয়ই হয়ে যাবে ভবিষ্যতে। হাইটক এই পর্যন্ত, নমস্কার।